হ্যালো স্টুডেন্টস, আই এম গোবিন্দ রায়, জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রস্তুতি 2022-2023 প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এনভায়রনমেন্টাল কনসার্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এটা পার্ট 5 অর্থাৎ 5 নম্বর ভিডিও। প্রতিটি প্রশ্নের মান আছে 2। তো স্টুডেন্টস, এই সিরিজের যে প্রশ্নগুলো আলোচনা করা হবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পরীক্ষা কমন পাবেই। 1 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো। তো স্থিতিশীল উন্নয়নটা কি? স্থিতিশীল উন্নয়ন হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা, মানে মানুষের উন্নয়নের জন্য বা উন্নতির জন্য একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা, যে ব্যবস্থা কী হবে না, পরিবেশের কোনো ক্ষতি হবে না, একদিকে যেমন জনগণের চাহিদা মিটবে, অন্যদিকে পরিবেশেরও কোনো ক্ষতি হবে না। তো এই ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন জনগণের চাহিদা মেটে ও নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, অপরদিকে তেমনি প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ অব্যাহত থাকে। তাহলে স্থিতিশীল উন্নয়ন ধারণাটি, স্থিতিশীল উন্নয়নটা কি? স্থিতিশীল উন্নয়ন হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন জনগণের চাহিদা মেটে ও নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, অপরদিকে তেমনি প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ অব্যাহত থাকে। তো 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর বলছে, গ্রিন হাউস প্রভাব কমানোর 2টি উপায় উল্লেখ করো। তো এই প্রশ্নটি আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলে নিই যে এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, কারণ এই সিরিজের প্রতিটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলো প্রতিটি ভিডিও ঠিকমতো ফলো করলে এর বাইরে কোনো প্রশ্ন হবে না, পরীক্ষায় এখান থেকে কমন পাবেই। গ্রিন হাউস প্রভাব কমানোর 2টি উপায় উল্লেখ করো। তো গ্রিন হাউস প্রভাব কীভাবে, মানে গ্রিন হাউস প্রভাব কমানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? তো নিম্নলিখিত উপায়ে গ্রিন হাউস প্রভাব কমানো যেতে পারে। 1, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তি ও পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। জীবাশ্ম জ্বালানি কোনগুলো? যেমন কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কারণ এগুলো জীবাশ্ম জ্বালানি পোড়ালে কী হবে? বিষাক্ত গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য বিষাক্ত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাবে, পরিবেশের ক্ষতি হবে। তো এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তি ও পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। এবার 2 নম্বর হচ্ছে অরণ্য ছেদন যুক্ত হবে। বনসৃজন ও ক্ষয়িষ্ণু বনগুলির পুনরুজ্জীবন করলে অধিক পরিমাণে CO2 শোষিত হবে এবং পরিবেশের CO2 এর পরিমাণ কমবে। পরিবেশের CO2 এর পরিমাণ কমলে গ্রিন হাউস প্রভাবের সম্ভাবনা কম থাকে, কারণ গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য প্রধান যে গ্যাসটি দায়ী সেটি হচ্ছে CO2 গ্যাস। এই CO2 গ্যাসের পরিমাণ যদি কমে তাহলে গ্রিন হাউস প্রভাব অনেকটাই কী থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। এর জন্য কী করতে হবে? অরণ্য ছেদন রুখতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে। বনসৃজন ও ক্ষয়িষ্ণু বনগুলির পুনরুজ্জীবন করলে অধিক পরিমাণে CO2 শোষিত হবে এবং পরিবেশে CO2 এর পরিমাণ কমবে। তাহলে গ্রিন হাউস প্রভাব কমানোর 2টি উপায় আমরা পড়লাম। একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তি ও পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। এখানে বিকল্প শক্তি বলতে কী বোঝায়? বিকল্প শক্তি হচ্ছে যেমন সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত শক্তি। এই বিকল্প শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। 2, অরণ্য ছেদন যুক্ত হবে। বনসৃজন ও ক্ষয়িষ্ণু বনগুলির পুনরুজ্জীবন করলে অধিক পরিমাণে CO2 শোষিত হবে এবং পরিবেশে CO2 এর পরিমাণ কমবে। 3 নম্বর প্রশ্ন, জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায়? একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয়
মানে একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হয়। তো তাপন মূল্য বলতে কী বোঝায়, যে একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হয়। তো 3টি প্রশ্ন হয়ে গেল। চার নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? তো একটু আগেই বললাম জীবাশ্ম জ্বালানি কোনগুলো, কয়লা, খনিজ তেল আর পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো এই জীবাশ্ম জ্বালানি কেন সংরক্ষণ প্রয়োজন? জীবাশ্ম জ্বালানির যে হারে বা যে পরিমাণে ব্যবহার হচ্ছে এতে কি হচ্ছে, ধীরে ধীরে এগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে, কারণ এগুলো নতুন করে আর সৃষ্টি করা সম্ভব হয় না। একবার শেষ হলে সেখান থেকে নতুন করে সৃষ্টি করা সম্ভব হয় না। তাই এই জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। তো এখানে বলা হয় জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন, কারণ জীবাশ্ম জ্বালানির মজুদ সীমিত এবং এটি নবীকরণযোগ্য নয়, মানে নতুন করে আর সৃষ্টি করা যায় না। 2, জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস যেমন CO2, NO2 বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। এবার জীবাশ্ম জ্বালানি যদি বেশি পরিমাণে ব্যবহৃত হয় এর ফলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড বা NO2 এইসব বিষাক্ত গ্যাস বা যেগুলো গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে সেগুলো কী বায়ুমণ্ডলে এদের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং বিশ্ব উষ্ণায়ন ঘটবে। 3, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি অবশ্যই সঞ্চয় করা দরকার। তাহলে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনটা আমরা কী কী বললাম? এক আছে জীবাশ্ম জ্বালানি মজুদ সীমিত এবং এটি নবীকরণযোগ্য নয়। 2, জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস যেমন CO2, NO2 বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। 3, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ বা অবশ্যই সঞ্চয় করা দরকার, মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা দরকার। 5 নম্বর কোশ্চেন, সৌরকোষ ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা লিখো। সুবিধা, সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে পরিবেশ দূষণের আশঙ্কা থাকে না। সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে পরিবেশ দূষণের আশঙ্কা থাকে না, এটা তো সুবিধা। অসুবিধা কী তাহলে? সৌরকোষের দক্ষতা অনেক কম। সৌরকোষে আপতিত আলোর মাত্র 25% বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। তো সৌরকোষের দক্ষতা অনেক কম, সৌরকোষে আপতিত আলোর মাত্র 25% বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। 6 নম্বর প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে কেন? তো ট্রোপোস্ফিয়ার অঞ্চলের বায়ু সর্বদা গতিশীল। ট্রোপোস্ফিয়ার অঞ্চলের বায়ু সর্বদা কী থাকে? গতিশীল থাকে। উচ্চতার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তন ঘটে ও প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন ঘটতে থাকে। এই স্তরে বায়ুতে ধূলিকণা, জলীয়বাষ্প, মেঘ, বৃষ্টি ইত্যাদি থাকে ও ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে, তাই একে ক্ষুদ্রমণ্ডল বলে। তো ট্রোপোস্ফিয়ার অঞ্চলে বায়ু কী থাকে? সর্বদা গতিশীল, উচ্চতার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তন ঘটে ও প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন ঘটতে থাকে। এই স্তরে বায়ুতে ধূলিকণা, জলীয়বাষ্প, মেঘ ইত্যাদি থাকে ও ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে, তাই একে ক্ষুদ্রমণ্ডল বলে। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।